নীলা, রুমে আসো দ্রুত, দরকার আছে। নীলাকে কি দরকার? আমার জানা মতে তোমার জিনিস তুমি নিজেই গুছিয়ে রাখো। এমন তো হওয়ার কথা নয় যে তোমার জিনিস খুঁজে দিতে নীলাকে রাখবে। কিয়ারা, তুই এখানে কেন? হা, ভুলে গেলে? আমার তো নীলার সাথেই থাকার কথা। কিয়ার নীলাকে ডাকতে তার রুমে এসেছিল, এখন এসে কিয়ারাকে দেখে তারই মেজাজ খারাপ হয়ে যায়। তুমি চলে যাও ভাইয়া, নীলাকে আমার দরকার আছে। কিসের দরকার তোর? নীলা নীলা এখন আমার মাথায় তেল দিয়ে দিবে, তাই না নীলা? নীলা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করতে থাকে। ইয়ে মানে হ্যাঁ। কিয়ান তাতে দাঁত চেপে উত্তর করে, ও নিজের মাথাতে তেল ছোঁয়াই তোকে তেল দিয়ে দিবে কি করে? সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে মহারানী, এসব তার কম্য নয়। নীলা রাগে গজগজ করতে থাকে, এত বড় অপমান! আমি পারবো না। আপনাকে কে বলেছে? পারবে? প্রমাণ দেখাও তবে। সবাইকে সরিয়ে দিয়ে কিয়ান রুমে ঢুকে পড়ে, বিছানায় আসন করে বসে বলে, দাও আমার মাথায় আগে এক্সপেরিমেন্ট করো। তোমার এই আনারি হাত দিয়ে আমার বোনকে তো আর বিপদে ফেলতে পারি না। আমি আপনার মাথার চুল একটা একটা করে টেনে ছিঁড়বো। বদলক্ষ থাকার তুমি, বদ মহিলা। স্বামীর চুল ছেঁড়া কোনো মহৎ কাজ নয়। এই আমাকে মহিলা বললে কোন সাহসে? এই আমাকে মহিলা বলেন কোন সাহসে? আমি মহিলা? না, কচি খুকি তুমি। আমি তো বাল্যবিবাহ করেছি। দামড়ি মেয়ে একটা, আপনাকে আমি ছাড়বো না। কিয়ারা ওদের কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। এমন সময় সেখানে সোহান হাজির হয়। সে কিয়ানকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কি করছো তোমরা? মারামারি করছো কেন? তোর চাচি বড্ড দুষ্টু হয়েছে, তাই শিক্ষা দিচ্ছিলাম। চাচি? সোহানের অবুঝ প্রশ্নে কিয়ানের হুঁশ ফেরে। সে নীলার দিকে তাকাতেই নীলা ইশারায় না করে। এতে কিয়ান মজার পেয়ে মুচকি হাসি দেয়। সোহানকে টেনে এনে কোলে বসিয়ে বলে, এই যে এক পাগলিকে দেখছিস না, একে জানিস? সোহান রেগে বলে, পাগলি বলবে না, ও আমার পরি হয়। পরি টরি ভুলে যা, এখন থেকে নতুন নামে ডাকবি ওকে। নীলা ক্রমাগত না করছে, কারণ বাচ্চারা এত সব বোঝে না। বা এনি চান্স বড়দের সামনে সব প্রকাশ করে দিলে খুব খারাপ হয়ে যাবে। এখন থেকে ওকে পরি না বলে বলবি পাগলি। দেখছিস চুলের কি অবস্থা করেছে? শুধু পাগলিদের চুলই এমন এলোমেলো থাকে। সোহান ভাবুক হয়ে বলে, আমাদের রাস্তাতেও একটা পাগলি আছে, রাস্তায় বসে থাকে, কখনো হাসে কখনো কান্না করে, ওরও চুল অনেক এলোমেলো থাকে। আরেকটা পাগলিকে দেখে নে, এটা নীল পাগলি, মাথায় কাকের বাসা নিয়ে বসে আছে। আপনি কাক, কালো কুচকুচে কাক। কিয়ান শয়তানি হেসে ফিসফিসিয়ে ওঠে, আমার বাসাতেও তোমার মনে নীল পরি, তোমার মাথার এলোমেলো চুলে নয়। নীলা রাগে লাল হয়ে যায়। একটা বাচ্চার সামনে তার প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে। কিয়ারা পরিস্থিতি সামলাতে বলে, ভাইয়া অনেক হয়েছে, তুমি যাও তো এখন। খেয়েছিস তুই? খেয়েছিলাম দুপুরে। কিয়ান নীলাকে বলে, যাও তো কিয়ারার জন্য কিছু ফ্রুটস কেটে আনো। নীলা রাগে কচকচ করতে করতে চলে যায়। কিয়ারা হেসে ফেলে, বিছানায় এসে বসে বলে, শুধু শুধু মেয়েটাকে জ্বালাও কেন? দুদিন ধরে এসেছি আমি, একদিনও তোমাদের স্বাভাবিক দেখলাম না। কিয়ান হালকা হাসে। মেয়েটা রাগ করলে যে লাল বর্ণের চেহারা বানায় তা দেখতে বড্ড সুন্দর লাগে তার কাছে, তাই তো বারবার সুযোগে সুযোগে রাগিয়ে দেয় মেয়েটাকে। সোহান বসে বসে কিয়ানের ফোনে কার্টুন দেখছে। তার ধ্যান জ্ঞান আপাতত টম অ্যান্ড জেরিতে আবদ্ধ। ফোন দেখতে দেখতে হঠাৎ সে বলে ওঠে, চাচ্চু একটু আগে তুমি আর পরিও এমন দুষ্টুমি করছিলে, ঠিক টম অ্যান্ড জেরির মতো। কিয়ান হাসে। হঠাৎ পায়ের কাছে কিছু সুরসুরি অনুভব হলে কিয়ান দ্রুত পা তুলে নেয়। দেখে একটা বিড়াল ছানা তার পায়ের কাছে এসেছিল। এই বিড়াল দুটোর জন্য কিয়ান এই রুমে সহজে আসে না, আসলেও দরজা থেকেই কথা বলে চলে যায়। আর এখন তাকে বাধা দিয়ে স্বয়ং কিয়ারাই উপস্থিত। বেচারা কিয়ান নীলা ফলের প্লেট সমেত রুমে হাজির হয়। এখনো এখানে কিয়ানকে বসে থাকতে দেখে বলে, আপনি এখনো যাননি? তাড়িয়ে দিচ্ছ কেন? দেখি তো কেমন কাজ পারো তুমি। নীলার হাত থেকে ফলের প্লেট হাতে নিয়ে কিয়ান হো হো করে হেসে ওঠে। আপেল কেটে এনেছি সে, অথচ ছিলতে গিয়ে অর্ধেক আপেলই ফেলে দিয়েছে। কিয়ারাও হাসে। নীলা তাদেরকে মুখ গোমরা করে ফেলে, আপু তুমিও? সরি, আর হাসবো না, এতটুকু যে করেছো তাই অনেক। হঠাৎ কিয়ান খেয়াল করে নীলার একটা আঙ্গুল হতে রক্ত বের হচ্ছে। সে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, ফল কাটতে বলেছিলাম, আঙুল নয়। হা! নীলা অবুঝ নয়নে নিজের হাতের দিকে তাকিয়ে রক্ত দেখে চিৎকার করে ওঠে। কিয়ান দ্রুত এসে তার আঙ্গুল চেপে ধরে। সামান্যই তো কেটেছে, চিৎকার করার কি আছে? ব্যথা করছে দেখো কাহিনী, এতক্ষণ দেখেনি, ব্যথাও করেনি, এখন দেখতেই ব্যথা পাচ্ছে, অভিনয় সব। নীলা ব্যথায় চিৎকার করছিল আর কিয়ান তাকে সামলাতে ব্যস্ত। এমন সময় দরজায় এসে মমতাজ বেগম হাজির হন। কি হচ্ছে এখানে? কিয়ান তুই এখানে কি করছিস? নীলা চমকে উঠে দ্রুত নিচের হাত কিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। কিয়ান সোজা হয়ে দাঁড়ায়। কিয়ারার সাথে দেখা করতে এসেছিলাম। তো নীলার সাথে কি? ওর হাত কেটে গিয়েছে তাই দেখছিলাম। মমতাজ বেগম গম্ভীর মুখে এগিয়ে আসেন। নীলার হাত টেনে দেখতে থাকেন কতটা কেটেছে। নীলার হাত টেনে দেখতে
দেখতে থাকেন কতটা কেটেছে। নীলা ঘাবড়ে ছিল। রুমে অ্যান্টিসেপটিক থাকার কথা, লাগিয়ে নিলেই তো হয়, সামান্য ব্যথায় লাফালাফি করার কি আছে। নীলা মন খারাপ করে মাথা নামিয়ে নেয়। এই ব্যথাকে তিনি সামান্য বলছেন, অথচ এমন সামান্য আঘাতে সে বাড়ি মাথায় করে তুলতো। বাবাও অস্থির হয়ে পড়তেন, মেয়ের সামান্য আঘাতেই তিনি কষ্ট পেতেন। তার এখন বাবার কথা খুব মনে পড়ছে। মমতাজ বেগমের থেকে হাত ছাড়িয়ে সে মৃদু গলায় উত্তর করে, আমি ঠিক আছি, কিছুই লাগবে না। নীলার শান্ত অবয়ব দেখে মমতাজ বেগম একটু অবাক হলেও কিছুই বলেন না। তিনি রুম থেকে বেরোতে কিয়ানকেও বেরিয়ে আসতে হয়। অবশ্য আসার আগে কিয়ারাকে ইশারায় নীলাকে দেখতে বলে যায়। নীলা কাঁটা হাতে কোনো ঔষধ লাগায় না, সেভাবেই নিজের ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে। সম্পূর্ণ সময়টা সে মাথা নামিয়েছিল। সন্ধ্যা পেরিয়ে ধরণীতে রাতের অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকারে নীলা বারান্দায় বসে আছে চুপচাপ। বাবার নাম্বারে কয়েকবার ডায়াল করলেও বাবা রিসিভ করেননি। এতে তার মনটা আরও খারাপ হয়ে যায়। বাবা তাকে ভুলে গেছে। আজকাল আগের মতো প্রতিবেলা কথাও হয় না। তার চোখে পানি এসে জমে। আর কেউ নেই, তার কেউ নেই, কিয়ানও তার নয়। এক অদৃশ্য বন্ধনে তারা আটকে আছে। সেই বন্ধনের কোনো নিশ্চয়তা নেই। বাঁধন ছিঁড়ে যখন তখন তারা দুদিকে ছিটকে পড়তে পারে। এই অনিশ্চিত জীবন নিয়ে নীলা হাঁপিয়ে পড়েছে। এমন সময় বাবা কল করে। নীলা রিসিভ করে ফুপিয়ে কেঁদে ওঠে। রফিক সাহেব ঘাবড়ে যান। কিছুদিন ধরে কাজের চাপ বেশি হওয়ায় মেয়ের সাথে তেমন যোগাযোগ সম্ভব হচ্ছে না। তিনি সাজিদ সাহেবকে কাজের পাহারায় বসিয়ে দ্রুত অফিস রুম থেকে বের হন। নিরিবিলি এক স্থানে বসে মেয়ের সাথে মন খুলে কথা বলতে চান তিনি। আমার মামনির কি হয়েছে? মন খারাপ? আমাকে নিয়ে যাও বাবা, আমি এখানে আর থাকবো না। কিছু হয়েছে মা? কেউ কিছু বলেছেন? না, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, খুব কান্না পাই। আমি তোমার কাছে আসবো, প্লিজ বাবা আমাকে নিয়ে যাও। মেয়ের কান্না বাবার বুকের ভেতরে বিঁধে যাচ্ছে। তিনি অসহায় হয়ে বলেন, মারে, বাবার যে খুব কাজের ব্যস্ততা, তোকে নিয়ে আসে কিভাবে? নীলা দ্রুত চোখ মুছে বলে, আমি একাই আসতে পারবো। শামিন ভাইয়াকে বলবো আমায় গাড়িতে তুলে দিতে, তুমি আমাকে রিসিভ করবে, তাহলেই তো হয়। রফিক সাহেব কিছুক্ষণ ভাবতে থাকেন। অনেকদিন তো হলো তিনি এসেছেন, এখন মেয়ের একটু ঘুরে যাওয়াই বেটার হবে। বাবা মেয়ে সাক্ষাৎ হবে, মেয়েরও কিছুটা ঘোরাঘুরি হবে, তাই তিনি পরে জানাবেন বলে কথা শেষ করেন। ফোন ডাকতে নীলা একটু খুশি হয়। সিদ্ধান্ত নেয় এবার গিয়ে আর আসবেই না। এখানে কিয়ানের মা তাকে পছন্দ করে না। তানহার সাথে তেমন সাক্ষাৎই হয় না। মিমু তাকে সহ্যই করতে পারে না। আর রইল কিয়ারা, সে তো সবেমাত্র আসলো। এবার নীলা বাবার কাছে গিয়ে এমন বায়না ধরবে, বাবা তাকে আর ফিরতে দিবেন না। এসব ভেবে সে খুশি হয়ে যায়। নীলু, আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরের আয়োজন করা হচ্ছে, খুব মজা হবে। বল, এবার কক্সবাজার যাবে শুনলাম। 3 দিন থাকবে। কিসের হু হু করছিস? কথা বলছিস না কেন? নীলা চমকে ওঠে। কি বলছিলি? কোথায় হারিয়ে গিয়েছিলে? এবার ট্যুরে কক্সবাজার যাবে বলছে, খুব মজা হবে। বল, আমরা কেউই তো আগে যাইনি। মজাই হবে। তোর কি হয়েছে বলতে? এত মনমরা হয়ে আছিস কেন? স্যারের সাথে কিছু হয়েছে নাকি? নীলা চেতে ওঠে। ওনার কথা বলবি না আমায়, আজ তো বজ্জাত লোক, আমি ওনার নামও শুনতে চাই না। কি হয়েছে সেটা তো বল। কি বলবো আমি? অসহ্যকর লোক উনি। ওনার মা যেখানে আমাকে পছন্দ করে না, সেখানে আমাকে বিয়ে করতে কে বলেছে? আজকে ওনাকে ভার্সিটি আসতে দেখেছিস? না বিয়া কিছুটা ভেবে বলে না তো। দেখবি কিভাবে? উনি এখন ডেটিং এ ব্যস্ত। কি মেয়ে নিয়ে ঘুরতে গিয়েছেন উনি? পরক্ষণে মনমরা হয়ে বলে, গত রাতে ওনার আর মায়ের প্রচন্ড কথা কাটাকাটি হয়। দুজনেই একই সমান ঘাট তারা। অবশেষে মায়ের কথা রাখতে তিনি আজকে আরেকটা মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছেন। নাবিহা যেতে গিয়ে বলে, এটা ঠিক করেনি, ওনার উচিত এখন সবাইকে বাড়িতে জানিয়ে দেওয়া। এভাবে কতদিন চলবে? পরে বিয়ে করতে বাধ্য করা হলে কি করবেন তিনি? আমি জানি না ওনার মনে কি চলতেছে। আমার ভালো লাগছে না এইসব। ভাবছি চলেই যাবো বাবার কাছে, আর আসবো না এই শহরে। নীলা, এইসব কি বলছিস? তো কি, এই শহরে আমার কেউ নেই, আমি বড্ড একা। আর তুই তো আজকাল শুভ্র ভাইয়াকে নিয়ে বেশি ব্যস্ত থাকিস, আমি শুধুই একা। নাবিহা একটু মেয়েকে হাসি দেয়। একথা অস্বীকার করার মতো কোনো উপায় নেই। নীলার মনে ভালো করতে নাবিহা বলে, চল, গোল চত্বরে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ঘুরে আসি দুজনে। নীলা কিছুটা ভেবে রাজি হয়। পেট শান্তি তো মন শান্তি। সকালে না খেয়ে সে চলে এসেছে। এমনকি আসার আগে কিয়ানের সাথেও দেখা করেনি, ফোন করলেও রিসিভ করেনি। থাকুন উনি ওনার মায়ের কথা নিয়ে। দুজনে মিলে রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়। মেনু দেখে কয়েকটা খাবার অর্ডার করে। দুজন ট্যুরের ব্যাপারটা নিয়ে কথা বলছিল। হঠাৎ নাবিহার চোখ পড়ে নীলার পেছনে দুটো টেবিল পরে দুজন মানুষকে নিয়ে। নীলা, ওটা কিয়ান স্যার না? নাবিহার কথায় নীলা পেছনে তাকায়। তাকিয়ে নিজেও অবাক হয়ে পড়ে। ফর্মাল ড্রেস হবে সুদর্শন পুরুষটি অন্য মেয়ে নিয়ে বসে আছে। মুহূর্তেই রাগে নীলার মুখ লাল হয়ে ওঠে। নাবিহা হকচকিয়ে বলে, দোস্ত তুই ঠিক আছিস? না, তোর মুখ লাল হয়ে এসেছে রাগে। ও,
খাবার। তখনই ওয়েটার এসে তাদের অর্ডারগুলো খাবার দিয়ে যায়। নীলা তখনও পেছনের দিকে তাকিয়ে কিয়ান আর ওই মেয়েটিকে দেখছে। তারা কিছু নিয়ে বেশ আড্ডায় মশগুল, খুব হাসাহাসিও করছে। যেই লোক গতকাল রাতেও রাগ দেখাচ্ছিল সে এখন মেয়েটার সাথে এত মিলে গেছে। এ তো সত্যিকার অর্থে লিচু পুরুষ। বউ থাকতেও পরনারীর সাথে হাসাহাসি না, এর শিক্ষা তো দিতেই হবে। মাত্র অর্ডার করে লাচ্ছি থেকে নীলার একটা উপায় মাথায় আসে। সে লাচ্ছির গ্লাস হাতে নিয়ে নাবিহাকে বসতে বলে উঠে পড়ে। সোজা এগিয়ে যায় কিয়ানদের টেবিলের দিকে। নাবিহা বুঝে ফেলে আজ মেয়েটা শেষ। মেয়েটির সামনে গিয়ে নীলা আচমকা হাতের গ্লাসটি মেয়েটির উপর ফেলে দেয়। মেয়েটি চমকে ওঠে। মেয়েটির জামা ভিজে গেছে। সে উঠেই জামা ছাড়তে থাকে। নীলা মুখে হাত দিয়ে অভিনয় করে করুণ সুরে বলে, উফ সরি, নিজের স্বামীর সাথে পরনারীকে দেখে ভুল করেই গ্লাসটা হাত থেকে স্লিপ খেলো। আপনি ভিজে যাননি তো? মেয়েটির সামনে গিয়ে নীলা আচমকা হাতের গ্লাসটি মেয়েটির উপর ফেলে দেয়। মেয়েটি চমকে ওঠে। নীলা মুখে হাত দিয়ে করুণ সুরে বলে, উফ সরি, নিজের স্বামীর সাথে পরনারীকে দেখে ভুল করেই গ্লাসটা হাত থেকে স্লিপ খেলো। আপনি ভিজে যাননি তো? নীলা, ও স্বামী লাঞ্চ করেছেন বুঝি? এসব কি? লাঞ্চে কেউ এসব হালকা খাবার খায় নাকি? এই ওয়েটার, একটা ফ্যামিলি প্ল্যাটার প্লিজ। কিয়া নীলাকে টেনে নিজের কাছে আনে। ফিসফিসিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি? এসব কি করছো? মুহূর্তেই সামনের মেয়েটির দিকে তার নজর যায়। দ্রুত নিজের পরনের কোটটি খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। আর ইউ ওকে মিস ডাইনা? অ্যাকচুয়ালি আই এম নট ওকে। আম ড্রেস পুরোপুরি ভিজে গেছে। আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে, এক্সকিউজ মি। নীলা একপাশে দায়সারাভাবে দাঁড়িয়ে থাকে। তার সামনে যা যা ঘটছে তাতে তার কোনো খবর নেই। ডাইনা ওয়াশরুমে যেতে কিয়ান বিরক্তির দৃষ্টিতে নীলার দিকে তাকায়। রেস্টুরেন্টের অনেকেই তাদের দিকে তাকিয়েছিল, কারণ এমন ঘটনা তো সচরাচর ঘটতে দেখা যায় না। কিয়ান নীলাকে টেনে নিজের সাথে বসাতে চায়। নীলা রেগে হাত ছাড়িয়ে নেয়। কোনো কথা নেই তার মুখে। ভেতরে ভেতরে রাগে দুঃখে সে কাঁপছে। কিয়ান জোর করে তাকে বসে, হাতের উপর হাত রেখে তাকে শান্ত করার প্রয়াস চালায়। আমার কথা শোনো প্লিজ, আগেই চিৎকার করো না। নীলা পুনরায় নিজের হাত ছাড়িয়ে নেয়। কিয়ান আর জোরাজুরি না করে বলে, ডাইনা শামিন ভাইয়ের অফিস পার্টনারের ছোট বোন হয়। নীলা রেগে তাকায়। তার চোখ লাল হয়ে আছে। রাগত স্বরে সে বলে, তো আমার কি তাতে? আমি জানতে চেয়েছি ওই ডাইনিটা কে। রিল্যাক্স নীলা। কিসের রিল্যাক্স? আমি খেলার পুতুল? মন চাইলেও খেললাম, তারপর ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দিলাম? নীলাকে সহজ পেয়ে বসেছেন? একটা সম্পর্কে দোহাই দিয়ে চুপ ছিলাম, তাতেই ভাবছি নীলাকে বোকা বানানো খুব সহজ। নীলাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করব, তারপর ছুঁড়ে ফেলে দিব? কিয়ান আশেপাশে তাকায়। সে বুঝে পাচ্ছে না নীলা এখানে আসলো কিভাবে। তখনই তার চোখ পড়ে নাবিহার দিকে। তাদের দুই টেবিল পরে বসে আছে। হাতে ধরা লাচ্ছির গ্লাসটা যেন হাত দিয়েই ভেঙে ফেলবে। কিয়ান ঘাবড়ে যায়। এসব কি? দুই বান্ধবী একই স্বভাবের কিভাবে? নীলা আমার নীল পরি, একটু আমার কথা শোনো তো প্লিজ। বউ স্বামীকে এভাবে অবিশ্বাস করতে হয় না। আশেপাশে সবাই দেখছে আমাদের। নীলা রেগে তাকায়। তার নাকের পাটা ফুলে আছে। কোনোভাবেই কিয়ানের ছোঁয়া তার অসহ্য হচ্ছে না। কোনোভাবেই কিয়ানের ছোঁয়া তার সহ্য হচ্ছে না। যখনই কিয়ান তাকে সামলাতে একটু ছুটে যাচ্ছে, ততবারই সে ঝাড়ি দিয়ে সরিয়ে দিচ্ছে। সেই সময় সেখানে ডাইনা আসে। তার কাঁধে কিয়ানের কোটটা এখনো জড়ানো। তা দেখে নীলার হাত নিষ্পিস করছে মেয়েটির চুল ধরে টানতে। কিয়ান সাহেব, আমার গাড়ি চলে এসেছে, আমি আসি তবে। অ্যান্ড সরি সব না জেনে আপনাকে এইভাবে ইনভাইট করার জন্য। মেবি আমার জন্য আপনার বিপদ বাড়লো। সাবধানে থাকবেন, আশেপাশে সবাইকে সাবধানে রাখবেন। কিয়ান মেকি হাসে। নীলা রেগে তেড়ে যেতে নেয়, তবে কিয়ান শক্ত হাতে তাকে আটকে নেয়। ডাইনা নীলার রাগী মুখ দেখে বিব্রত হয়ে দ্রুত স্থান ত্যাগ করে। নীলা খাবার খাবে? অর্ডার করবো কিছু? আপনাকে খাবো। নীলার ডাকি কথার উত্তরে কিয়ান মৃদু হেসে বলে, বাসায় যাই আগে, তারপর খেয়েও। আপনি আসলেই অসভ্য, খাটাস, নোংরা জাতের মানুষ। আপনাকে আমি কখনোই ক্ষমা করবো না মিস্টার কিয়ান শিকদার। আজই আমি ডিভোর্স। কিয়ান এক হাতে নীলাকে কাঁধে তুলে নেয়। নীলা ছটফটিয়ে উঠলো, তাকে শক্ত করে ধরে রাখে। নাবিহা উঠে দাঁড়ালে তাকে বলে, তোমার বয়ফ্রেন্ডকে জানিয়ে দিচ্ছি, এসে তোমাকে নিয়ে যাবে। ততক্ষণ বসে খাওয়া দাওয়া করো। নীলাকে নিয়ে কিয়ান তার গাড়িতে এসে বসায়। নীলা নেমে পড়তে চাইলে দ্রুত তার সিট বেল্ট বেঁধে দেওয়া। দৌড়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি লক করে, যাতে নীলা পালাতে না পারে। কিয়ান বিনা বাঁকে গাড়ি স্টার্ট দিতে নীলার আগে ফুপিয়ে ওঠে। কখনো সে কল্পনাও করেনি তার সাথে এমন কিছু ঘটতে পারে। সময়ের সাথে পাল্লা দিয়ে তার কান্নাও বাড়তে থাকে। কিয়ান কিছুটা পথ পাড়ি দিয়ে এক নির্জন জায়গায় গাড়ি থামায়। ক্রন্দনরত নীলাকে একটানে নিজের বুকে চেপে ধরে। নীলা তার বুকে এলোমেলো হাত চালাতে থাকে। এত আঘাত সত্ত্বেও কিয়ান তাকে ছাড়ে না। শক্ত করে চেপে ধরে বলে, সরি বাম, সো সরি। আমি ঘৃণা করি, এইসব পুরুষকে ঘৃণা করি। আমি আপনাকে ঘৃণা করি, ছাড়ুন আমায়। আমার কথাটা তো শোনো, আমি কিছুই শুনতে চাই না। আর আমি এখন না জানিয়ে সমস্যা বাড়াতে চাই না। বড্ড জেদি তুমি, এত জেদ ভালো না পাখি। নীলা ছুটাছুটি থামায়। তার চোখের পানিতে কিয়ানের বুক ভেসে যাচ্ছে, তবু সে নীলাকে সরায় না। নীলাকে ভালো করে বুকে আগলে রেখে নরম সুরে জানায়, মিস ডাইনা হচ্ছে শামিন ভাইয়ের বিজনেস পার্টনারের ছোট বোন। গত রাতে মা ওর কথাই বলেছিল আমায়। ভাইয়ার থেকে জানতে পেরে নিজে ডাইনার সাথে কথা বলেছে, এমনকি আজকে দেখা করার টাইমও সিলেক্ট করে ফেলেছে। গতকাল আমার ডাকাডাকি তোমার অজানা না তো কিভাবে ভাবছো
ভাবছো আমি গতকাল রাত দেখি আজই এত খুশি থাকবো? আমি এসেছিলাম শুধুমাত্র মায়ের কথা রাখতে। ভাইয়া বলেছে ডাইনার সাথে দেখা করতে। ভাইয়ার বিজনেস তো এখন যুক্ত হয়ে আছে। আমি ভাবলাম বুঝিয়ে বলে সে সব বুঝবে, তাই এসেছিলাম যাতে ডাইনার পক্ষ থেকে বিয়েটা বানচাল করা যায়। নীলা তাকে ঠেলে উঠে বসে। আমাকে বাচ্চা পেয়েছেন? আমি বলছি না কিছু, ঠিকই তো ওই ডাইনির সাথে হাসাহাসি করছিলেন, আমি দেখিনি ভেবেছেন? ওটা তো তোমার কথা বলেই হাসছিলাম। অ্যাকচুয়ালি ডাইনাকে আমি সব সত্যিই জানিয়েছি। আমার যে একটা পাগলাটে বউ আছে তার কাণ্ড কারখানা শুনেই ডাইনা হাসছিল। বাহ, আমি পাগল? মানুষকে বলে পারেন আপনার বউ পাগল? বা মিস্টার বাহ। কিয়ান মাথায় হাত দিয়ে বসে। সে এখন যাই বলবে নীলা তারই উল্টোটা বুঝবে। কিয়ান বড় করে একটা শ্বাস ফেলে, তারপরে নীলার ঘাড়ে চেপে নিজের ওষ্ঠজোড়ার সাহায্যে নীলার কথা বন্ধ করে দেয়। কিয়ানের ওষ্ঠজোড়া নীলার ঠোঁট ছুঁয়ে দিতে নীলা থমকে যায়। চোখ জোড়া তার বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। কিয়ানের তাতে কোনো হেলদোল নেই। সে পরমাদরে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নীলা শান্ত হতে কিয়ান তাকে ছাড়ে। কপালে কপাল ঠেকিয়ে মৃদু হাসে। কোথায় যেন দেখেছিলাম মেয়েদের কথা বন্ধ করতে এটা খুবই কার্যকরী উপায়, আজ প্রমাণও পেলাম। নীলা কিয়ানের বুকে ঢলে পড়ে। সে ঘন ঘন শ্বাস ফেলেছে, যেন একটু আগে ঘোর থেকে এখনো বের হতে পারেনি। কিয়ান তাকে আগলে রেখে বলে, মাঝে মাঝে যেয়ে তো ভালো, এতে করে এমন মিষ্টি ছোঁয়ার পাওয়া যায়, কি বলো? নীলা উঠে কিয়ানের বুকে ধুমধাম আঘাত করতে থাকে। অসভ্য নির্লজ্জ বদলোক শুধু তোমারই। এখন বলো, মাথা ঠান্ডা হয়েছে? যা যা বলেছিলাম বুঝেছো নাকি আবারও বলতে হবে? নীলাকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে কিয়ান নরম সুরে বলে, একটু বিশ্বাস করো আমায়, আমি তোমাকে ভালোবাসি নীলা, শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা মাথাতেও আসে না। আর কতভাবে তোমায় বোঝাবো, ভালোবাসি বলেই তোমায় বিয়ে করেছি, ছেড়ে দিতে না। অথচ আমায় ভুল বুঝে কতগুলো কথা শোনালে আমায় খুবই হার্ট হয়েছি আমি। তোমার বিশ্বাস অর্জন না করতে পারাটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। নীলা থম মেরে বসেছিল, হঠাৎই এগিয়ে এসে কিয়ানের গালে ঠোঁট ছোঁয়। কিয়ান কথা থামিয়ে থ হয়ে যায়। নীলা আবারও নিজের জায়গায় বসে বলে, আর অভিমান করতে হবে না। আপনার অভিমান ভাঙাতে এর বেশি কিছুই করতে পারবো না। ভুল আপনারও ছিল, আমারও ছিল, সমান সমান। এখন চুপচাপ গাড়ি স্টার্ট দিন। কিয়ান হঠাৎই এগিয়ে আসে। নীলা হকচকিয়ে গিয়ে পিছিয়ে গেলে কিয়ান বলে, আমার অভিমান এখনো ভাঙেনি, ওয়ান মোর প্লিজ। অসভ্য লোক। নীলা ধাক্কা দিয়ে কিয়ানকে সরায়। কিয়ান মুচকি হাসে। নীলার হঠাৎ একটা কথা মাথায় আসতেই বলে, নাবিহাকে যে ফেলে আসলাম ওর প্রেমিক এসে নিয়ে যাবে, আমি জানিয়ে দিয়েছি। আপনি শুভ্র ভাইকে কিভাবে চিনলেন? আমার একমাত্র বউয়ের সাথে কোন ছেলে কথা বলবে তার ব্যাপারে আমি খবর নিব না ভেবেছো? এতে অবশ্য তোমাকে ধন্যবাদের পরিবর্তে কতগুলো চুমু দেওয়া উচিত, কারণ তোমার জন্যই আমি একজনের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। আপাতত এই ফ্লাইং কিসটা নাও বউ। নির্লজ্জ লোক। নীলাকে লজ্জা পেতে দেখে কিয়ান হাসতে থাকে। মা রফিক আঙ্কেলের সাথে কথা বলো। মা রফিক আঙ্কেলের সাথে কথা হলো। নীলা বাবার কাছে যেতে চাচ্ছে, যেহেতু ভার্সিটি দুদিন অফ আছে আমি নিয়ে যেতে চাচ্ছি। মমতাজ বেগম ছেলের দিকে তাকান, থমথমে সুরে বলেন, আর কিছু বলার নেই তোর? আর কি জানতে চাও? সত্যিই বুঝছিস না? কিয়ান ফোঁস করে দম ফেলে। মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বসে। ও মাই লাভলি মম, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ডাইনা নিজেই বিয়ের কথা না করেছে, তারপরও আমাকেই চার্জ করছো কেন? মা ছেলেকে ঝটকা দিয়ে দূরে সরায়। রাগী কণ্ঠে বলে, আমি জন্ম দিয়েছি তোকে, আমার পেট থেকে হয়েছিস তুই, তোকে আমি চিনি না ভেবেছিস? কেন এসব করছিস? কাউকে পছন্দ তোর? বল তবে। বিয়ে করিয়ে দিয়ে এত ঝামেলা পাকাচ্ছিস কেন? আমার পছন্দের মেয়েকে যদি তোমার পছন্দ না হয় তবে? এমনিই পরিবারের মেয়ের সংখ্যা কম না, পরে তোমরা ঝগড়া করলে বাড়িতে টেকা যাবে না। সংসার তুই করবি, আমি তো না। পছন্দ না হলে অ্যাডজাস্ট করে নিব। কে সেই মেয়ে? কিয়ান জানে নীলার নাম নিলেই মা এখনই স্যাত করে উঠবে, তাই পরীক্ষা করতে পারে। নীলা কি? কার নাম বললি? বলেছিলাম নীলাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা। তার মানে তুই মেয়েটার কথা বলবি না? তোর বয়সের দিকে খেয়াল আছে? বয়স কি কম হয়েছে? মা আমাকে দেখলে কি বয়স্ক লাগে নাকি? এত ফিটফাট থাকি তোমাদের খোঁচা শোনার জন্য? তুমিও না কেমন হয়ে যাচ্ছ, আদরের ছেলেকে খোঁচাও শুধু। মা তো ভুল কিছু বলেনি, কিছুদিন পর 36-এ পড়বি, একটু তো লজ্জা কর, এখনো বিয়েটা করতে পারলি না। আর তুমি ছেলে ছোট বলে নিজের বয়সের কথা ভুলে যেও না, দুদিন পরে তুমি 40-এ পড়বে। এই মিথ্যা বলবি না, তোর থেকে মাত্র 2 বছরের বড় আমি। এত বুড়ো বানাস কেন? কারণ তুই সত্যিকার অর্থেই বুড়ো। 2 ভাইয়ের ঝগড়ায় মমতাজ বেগম বিরক্ত হন। এত বড় হয়েও 2 ভাইয়ের কাজকর্ম বাচ্চাদের মতো। তিনি ধমকে ওঠেন, কিয়ান যা তো, নীলাকে কই নিয়ে যাবি যা। তখনই শামিন বলে ওঠে, মা এটা কি ঠিক হচ্ছে? বাচ্চা মেয়েটাকে তোমার আবিয়াত্তা ছেলের সাথে পাঠানো, তাও অন্য শহরের। শামিন ভাই। কিয়ান তেড়ে গিয়ে ভাইয়ের কলার চেপে ধরে। হিস হিসিয়ে বলে, সব জেনেও না জানার ভান করবে না। শামিনও একইভাবে বলে, আমি যে জানি সেটা তোকে কে বলেছে? তোমাকে আমাদের উকিলের সাথে কথা বলতে দেখেছি আমি। জানাসনি কেন? আমার ইচ্ছে করেনি তোমার মতো বদমাশ ভাই আর কারো না হোক। জেনে শুনে ডাইনার কথা মাকে জানিয়েছো যাতে মা আমাকে দেখা করতে ফোর্স করে। শুধু শুধু আর ঝামেলা পাকিও না ভাইয়া। যতদিন সবার সামনে স্বীকার না করবি ততদিন আমি তোর পিছু ছাড়ছি না। যতই হোক নীলাকে আমি বোন বলেছি, ভাই হিসেবে আমারও একটা দায়িত্ব আছে না? 2 ভাই নয়, যেন 2 সিংহ একে অপরের উপর গর্জন করছে। মমতাজ বেগম 2 ছেলের কাহিনী দেখে দীর্ঘশ্বাস ফেলেন। পাশ থেকে বিছানা ছাড়া ঝাড়ুটা তুলে নেন। আজ অনেক বছর পর এটা হাতে তুলতে হলো। দাঁড়া তোরা, আমি আসছি। ভাই পালা। 2 ভাই তড়িঘড়ি করে রুম থেকে পালায়। ছেলেদের পালাতে দেখে মমতাজ বেগম হেসে ফেলেন। আজও এদের একসাথে দেখলে তাদের বাচ্চাকালের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কত দুষ্টু ছিল।
প্রায় সমবয়সী বলে দুষ্টুমির মাত্রাও ছিল বেশি, তাদের সামলাতে তার হিমশিম খেতে হতো। ছেলে দুটো আজও তাকে জ্বালিয়ে মারে। অবশ্য মা হয়ে তিনি এসব এখন বড্ড উপভোগ করেন। স্বামীর থেকে দূরে থেকে এখন ছেলে দুটোই তো ওনার প্রাণ। ঠিকই তখনও ফোন সাজিদ সাহেব কল করেন। লোকটা যত ব্যস্তই হোক প্রতিদিনই একবার করে ফোন করবেন। স্বামীর কল থেকে তিনি মুচকি হাসেন। এখন আপাতত ঘন্টাখানিকের আগে তাদের কথা শেষ হবে না। নীলা এদিকে আসো। তানহার গম্ভীর ডাকে নীলা একটু হকচকিয়ে যায়। রুমে বসে সে তার বিড়াল ছানা দুটোর সাথে বসে দুষ্টুমি করছিল। কিয়ারা গোসলে গিয়েছে। তখনই তার রুমে তানহা এসে দাঁড়ায়। মুখটা তার অস্বাভাবিক রকম থমথমে। ভাবি কি হয়েছে? আমি কি কিছু করেছি? কেন বুঝতে পারছো না কি করছো তুমি? নীলা অবাক হয়ে তাকায়। তানহা তার সাথে রাগ দেখাচ্ছে কেন? তানহার সাথে তো তার কোনো ঝামেলাই হয়নি। তবে তো ভাবি কি হয়েছে বলুন না, এটা তুমি কিভাবে করতে পারলে? এভাবে লুকিয়ে বিয়ে করতে তোমার গায়ে বাজলো না? আমাকে তো একবার জানাতে পারতে সবটা। আমি তোমাকে নিজের বোন ভেবেছিলাম নীলা।